সম্মানিত সুধী মণ্ডলী, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় আপনারা বুঝতে পারবেন। আমি একটি ভিডিও ফুটেজ প্লে করে দেখাই। ভিডিও ফুটেজের কিছু অংশ বিশেষ আমি প্লে করে দেখাচ্ছি। পুরাটা প্লে করে দেখানো সম্ভব না, তাহলে কথা না বাড়িয়ে প্লে করে দেখাচ্ছি মাহফুজ আলমের সেই সাক্ষাৎকারের কিছু অংশ বিশেষ। শুনুন তাহলে। কিরকম কি সরকার হবে। তো এটা ড্রাফটিং এর কাজ রাত্রে 4টা, এটা 4 তারিখ রাতে 4 তারিখ রাতে আমরা ড্রাফটিংটা করছি। আমি পার্সোনালি করছি, বা আমার সাথে এই যে বিভিন্ন রাজনৈতিক দল, যেটা এখন বাংলাদেশে কোয়েশ্চেন আসে আর কি, এটা আমি মনে করি অহেতুক কোয়েশ্চেন, যে কার ক্রেডিট কত, কে কত কি করছে না করছে। এটা আসলে বাস্তবতা হচ্ছে এখানে সবগুলো পক্ষের। যেমন ওই দিন রাত্রে যদি আমি স্পষ্ট মনে করতে পারি যে ছাত্র শিবিরের একটা অংশের সাথে কথা হয়েছে, ফরহাদ মজাহারদের সার্কেলের সাথে কথা হয়েছে, তারপরে আমাদের একজন ছাত্র ইউনিয়ন নেতা অনেক রায়ের সুবাদে আমরা হচ্ছে যে আনু মোহাম্মদ স্যার থেকে শুরু করে, মানে হচ্ছে যে যত ধরনের বামপন্থী সার্কেলের সাথে কথা হয়েছে, মোস্তাইন জহির থেকে শুরু করে ওনাদের একটা সার্কেল, ওনাদের সার্কেলের সাথে কথা হয়েছে। তো এইটা খুবই মানে এক ধরনের অস্বাভাবিক, এবং আমি মনে করি যে এক ধরনের বাজে স্বভাব, যে আমরা এটাকে এক জায়গায় কনফাইন করতে চাচ্ছি। আচ্ছা দর্শক শ্রোতারা, আমি একটু থামলাম। আমার এই অংশটুকুনি আপনাদেরকে প্লে করে দেখানোর কথা ছিল। আমি ভেবেছিলাম এই অংশটুকুনি দেখাবো। দেখুন, এইখানে মাহফুজ আলম যে কথাগুলো বলেছে, এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। সে এইখানে বলেছে যে 4 তারিখ শেখ হাসিনার পতনের জন্য যে প্ল্যান করা হয়েছিল, ফাইনাল প্ল্যান, এই প্ল্যানের সাথে বামপন্থীরা জড়িত ছিল, অর্থাৎ ছাত্র ইউনিয়নের একটা অংশ জড়িত ছিল। ছাত্র ইউনিয়নের এই অংশের সুবাদে তারা আনু মোহাম্মদ নামক একটা লাল বদর, হ্যাঁ, তার সাথে যোগাযোগ করেছিল। এই আনু মোহাম্মদ সম্পর্কে আমি বলবো, আনু মোহাম্মদকে আমি ব্যক্তিগতভাবে ভাবে খুব রেসপেক্ট করতাম, কিন্তু সে যে এই কাজটি করলো শেখ হাসিনার পতনের জন্য, করে সে যে বাংলাদেশের মানুষকে যে দুর্গতির মুখে ফেলে দিয়েছে, সেটি, সেই কারণে তার প্রতি আমার কোনো রেসপেক্ট নাই। আরেকটি কথা মাহফুজ আলম বলেছে, ফ্রড মাজহার উর্ফে ফরহাদ মাজহারের সাথে তার যোগাযোগ হয়েছে। এখন দেখুন, আনু মোহাম্মদ, ফরহাদ মাজার দুইজনই কিন্তু বামপন্থী, কিন্তু এই দুইটা মানুষ এই মাহফুজ আলমের সাথে সার্বক্ষণিকভাবে শেখ হাসিনার পতনের সাথে যোগাযোগ করত। এই মাহফুজ আলমটা কে? এই মাহফুজ আলম হচ্ছে হিজবুত তাহরীরের জঙ্গি নেতা, এবং সেই হচ্ছে মাস্টার মাইন্ড ইউনূস, যাকে আন্তর্জাতিক মহলে ক্লিন্টন ফাউন্ডেশনের মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছিল যে এই হচ্ছে মাস্টার মাইন্ড। এখন এই মাস্টার মাইন্ড, এই হিজবুত তাহরীরের ইসলামিস্ট জঙ্গির সাথে বামপন্থী দুইটা নাস্তিকের যোগাযোগ ছিল। চিন্তা করে দেখুন, এরা নাকি বাম রাজনীতি করে। তো এই দুইটা কেন এই জঙ্গির সাথে যোগাযোগ রাখছিল, এবং এই জঙ্গিকে তারা সব সময় বুদ্ধি, পরামর্শ, সাজেশন দিয়ে আসছিল শেখ হাসিনার পতনের জন্য। ঠিক আছে, খুব খেয়াল করবেন, ভালো করে খেয়াল করবেন। এই ফ্রড মাজার উর্ফে ফরহাদ মাজার, সে বলেছিল আপনারা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে থাকুন, বাকিটা আমেরিকা, শেখ হাসিনার পতন ঘটাবে আমেরিকা। তাহলে বোঝা যাচ্ছে যে সে হচ্ছে মার্কিন সাম্রাজ্যবাদের দালাল। অথচ এই ফরহাদ মাজার, এরপর আনু মুহাম্মদরা হর হামেশা মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে গলা ফাটিয়ে, হ্যাঁ, আসমান জমিন গলা ফাটিয়ে কথাবার্তা বলে আসমান জমিন কাঁপিয়ে তুলে, কিন্তু এরাই মার্কিন সাম্রাজ্যবাদের এজেন্ট হিসাবে কাজ করেছিল। চিন্তা করে দেখুন, একটাবার ভাবুন। আচ্ছা, ফ্রড মাজার উর্ফে ফরহাদ মাজার কি বলেছিল? ছোট একটা ভিডিও ফুটেজে বলেছিল যে এই ক্লিন্টন ফাউন্ডেশন বাংলাদেশের মতো
তৃতীয় বিশ্বের বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের যতটা দেশ আছে, অনুন্নত দেশ আছে বা উন্নয়নশীল দেশ আছে, ওই সমস্ত দেশগুলোতে আন্দোলন মানে ছাত্র জনতা অর্থাৎ তরুণ সমাজকে মাঠে নামায় সরকারের পতন ঘটানোর জন্য। তাহলে দুইয়ে দুইয়ে চার মিলে যাচ্ছে না? মিলে যাচ্ছে তো। আচ্ছা, আহ এই সাক্ষাৎকারে আসিফ, সরি, এইটা কি ওই মাহফুজ মলম উর্ফে মাহফুজ আলম ক্লিয়ারলি বলেছে যে শেখ হাসিনার পতনের জন্য তারা কি কি কাজ করেছে। তার বক্তব্য থেকে আমি যেটি বুঝতে পেরেছি সেটি হলো যে সে সে বা তারা বা ইসলামিক জঙ্গিরা শেখ হাসিনার পতনের জন্য বামপন্থী ছাত্র ইউনিয়ন, তারপর আরো অন্যান্য শ্রেণী পেশার মানুষদেরকে ব্যবহার করেছিল। এটা স্পষ্টত বোঝা যাচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, এই আনু মোহাম্মদ ফ্রড মজাহাররা বুঝতেই পারলো না যে তাদেরকে ব্যবহার করা হয়েছে। অবশ্য ফ্রড মজাহার সে টাকা খেয়েছে, বুঝুক বা না বুঝুক, সে জানে এরা জঙ্গিরা ক্ষমতায় আসবে। গেল এইটা। আনু মোহাম্মদ বরাবরই বরাবরই মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সোচ্চার থাকতে দেখা গেছে। যখন আনু মোহাম্মদ ফরহাদ মাজারের সহযোগিতায় ক্ষমতা চলে গেল জঙ্গিদের হাতে, তখন আনু মোহাম্মদ হালকা হালকা বয়ান দিচ্ছে, বলছে যে জঙ্গিদের হাতে ক্ষমতা চলে গেছে। আবু সাইদের মা এটি বলছে যে আগের মতোই তো অবস্থা হয়ে গেল। ঠিক আছে, তো এইগুলো সে ফেসবুকের বিভিন্ন পোস্ট স্ট্যাটাসে দিয়ে মানে এই সমস্ত কথাবার্তা বলছেন, এইগুলো তিনি বলছেন। কিন্তু উনি কি জানতেন না যে উনি কার সাথে শেখ হাসিনার পতনের জন্য আন্দোলনে নামছেন? উনি তো দাবি করেছেন, উনিই নাকি এক দফা দাবি দিয়েছিলেন। এই এক দফা দাবি হলো শেখ হাসিনার একমাত্র পতন হওয়াটাই হবে এক দফা দাবি। ঠিক আছে, উনি তো দিয়েছিলেন, উনি বলেছেন। তো উনি কি জানতেন না জঙ্গিদের হাতে ক্ষমতা যাবে? যদি না জেনে থাকেন, তাহলে উনার উনার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে অধ্যাপনা করার যে প্রয়াস বা চেষ্টা বা যে কাজ ছিল, এটি সম্পূর্ণরূপে বৃথা। আমরা ছোটকালে একটা কবিতা পড়েছিলাম। এই কবিতায় একজন বাবু নৌকার মাঝিকে বিভিন্ন ধরনের প্রশ্ন করেছিল। তুমি কি জানো জোয়ার ভাটা কেন হয়? মাঝি বলেছিল, না আমি জানি না। তুমি কি জানো সূর্য কোন পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে ডুবে যায়? বেচারা মাঝি বলেছিল, না আমি জানি না। উনি বিভিন্ন ধরনের সায়েন্টিফিক কোয়েশ্চন তাকে করেছিলেন, কিন্তু মাঝি বারবার উত্তর দিয়েছিল, জানি না। যখন নৌকা ডুবু ডুবু অবস্থায় অবস্থায় চলে গেছিল, অর্থাৎ নৌকা ডুবে যাবে সমুদ্রের উত্তাল পাতাল তরঙ্গের মধ্যে, তখন মাঝি প্রশ্ন করেছিল, সাঁতার জানেন বাবু? তখন বাবু বলেছিলেন, না আমি জানি না। তখন মাঝি তাকে বলেছিল, আপনার জীবনটাই তাহলে বৃথা। আনু মোহাম্মদের অবস্থাটা এইরকমই। হ্যাঁ, উনি অনেক কিছু জানেন, কিন্তু শেষ পর্যন্ত বলে বেশ বসলেন যে আমি জানি না, আমার সহযোগিতার ফলে জঙ্গিরা ক্ষমতায় চলে যাবে। তাহলে উনার জীবন, উনার মানে পড়ালেখা, উনার অধ্যয়ন, মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথাবার্তা বলা সবই বৃথা। বিষয়টা বুঝতে পারছেন? উনার একটা পোস্ট আমি আপনাদেরকে না দেখালে হয় না। দেখুন, এখনো এই দেখুন আনু মুহাম্মদ একটি পোস্ট দিয়েছেন। বারবার শহীদ আবু সাইদের মায়ের কথাগুলোই মনে পড়ছে। দেশে শান্তি আসেনি, সব আগের মতোই আছে। কারণে অকারণে মানুষকে জীবন দিতে হচ্ছে। আমার মতো এখনো অনেক মায়ের বুক খালি হচ্ছে। এই অংশটুকু হাইলাইট করি। আনু মোহাম্মদ কিন্তু এই পোস্ট দিয়েছেন। আচ্ছা, আবু সাইদের মাও বুঝতে পেরেছে যে তার ছেলের মৃত্যুটা একেবারে বৃথা গেছে। তার ছেলের মৃত্যুর মধ্য দিয়ে
হ্যাঁ, বা তার ছেলের জীবনের বিনিময়ে বাংলাদেশে কোনো শান্তি তো আসেই নাই, তার মতো অনেক মায়ের বুক খালি হচ্ছে। এর চেয়ে বড় এভিডেন্স কি থাকতে পারে? এরপরে আনু মোহাম্মদ শেষের দিকে, এই যে দালাল, সবসময় দালাল থাকে, সাপ কুলস, খুলস ছেড়ে দিলেও, খুলস বদলালেও সাপ সাপ থাকে। আনু মোহাম্মদ, ফরহাদ মাজার, এরা মাঝে মধ্যে এদের কথাবার্তার পরিবর্তন ঘটালে পরেও এরা ওই খুলস ছাড়া সাপের মতো সাপই থাকে। উনি বলেছেন, শুনেন, আমি পড়ে শোনাচ্ছি, হাইলাইট করলাম। গোপালগঞ্জে এনসিপির সমাবেশে ঘিরে আওয়ামী লীগের সন্ত্রাসী হামলা, রাষ্ট্রীয় যৌথ বাহিনীর গুলির হত্যাকাণ্ড এবং এনসিপির কতিপয় নেতার ঘৃণা ও বিদ্বেষ ও উস্কানিমূলক তৎপরতার নিন্দা জানাই। আচ্ছা, আহ এসব অপরাধের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তবে একে কেন্দ্র করে পাইকারি মামলা, হয়রানি, গ্রেফতার করা যাবে না। মূল দায়িত্ব সরকারের। কিসের সরকার? এই সরকারকে আপনারা বসান নাই। দেখুন, সব কথা ঠিক আছে। এইখানে এইখানে বলছেন আওয়ামী লীগের সন্ত্রাসী হামলা। আওয়ামী লীগ কি গোপালগঞ্জে এনসিপির উপর সন্ত্রাসী হামলা চালিয়েছিল? কয়টা গুলি, পিস্তল দিয়ে তারা গুলি চালিয়েছিল? কয়টা ককটেল মেরেছিল? কোনো প্রমাণ আছে? উত্তর হচ্ছে না। তাহলে এনসিপির সমাবেশে আওয়ামী লীগের সন্ত্রাস হলো কিভাবে? ঠিক আছে, হয় নাই। তো গোপালগঞ্জে গিয়ে তারা সন্ত্রাসী সন্ত্রাসমূলক উস্কানি দেবে, আর আওয়ামী লীগের নেতারা বা গোপালগঞ্জবাসীরা কি বসে থাকবে? আচ্ছা, যাকে, এই হচ্ছে আনু মোহাম্মদ। এই আনু মোহাম্মদ এখন আহাজারি আফসোস করতেছে। তো এই বামাতি, সুশীল, কুশীল শ্রেণীর মানুষ যারা আছে বাংলাদেশে, বা সর্বপেশার মানুষ যারা ছিল, যারা আছে, এদেরকে ইসলামিস্ট জঙ্গিরা ব্যবহার করেছে। এর দায়ভার তাদের উপরও বর্তায়। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।